নমস্কার, আপনাদের স্বাগত শান্তন টিভির পর্দায়। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে প্রাইম নিউজে। 2024-25 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেট সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখে করা হয়েছে। এই বাজেটকে সমর্থন করার জন্য সকলের প্রতি আহ্বান করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে কাজ করবে তাকে মানুষ সমর্থন করবে। 2024-25 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানিয়ে বিধানসভায় আলোচনা করতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরো বলেন, স্বচ্ছতা, জনপরিসরের পরিচ্ছন্নতা ও সরকারি সম্পদের রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে একটি দিক নির্দেশকারীর প্রয়াস গ্রহণ করা হয়েছে। 2024-25 অর্থবর্ষের বাজেটে একটি নতুন ডিমান্ড সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র স্যানিটেশন খাতের জন্য। তার জন্য 139 কোটি 96 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যা নজিরবিহীন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, পানিসাগর, কুমারঘাট ও করবুকের 3টি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হয়েছে। 2024-25 অর্থবর্ষের এজিএমসি ও জিবিপি হাসপাতাল পরিসরে 200 শয্যা বিশিষ্ট মাল্টি কেয়ার স্বাস্থ্য ইউনিট নির্মাণ করা হবে 192 কোটি টাকা ব্যয়ে। অমরপুর ও কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল পরিসরগুলিতে স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হবে 11 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে। সিপাহীজলাতে একটি একাকৃত নেশামুক্তি কেন্দ্র স্থাপন করা হবে 89 কোটি 90 লক্ষ টাকা ব্যয়ে। মুখ্যমন্ত্রী এদিন 2024-25 অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেট সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখে করা হয়েছে। এ বাজেটকে সমর্থন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। এবং এখানে যারা যারা বাজেট নিয়ে এখানে আলোচনা রেখেছে, আমি আবার বলছি, সত্যি প্রশংসার দাবি রাখি এবং ওনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমরা জানি একটা বাজেট একটা নির্দিষ্ট সময়ের, 1 বছরের বাজেট তৈরি হয় এবং সেটা সাধারণত 1 বছরের জন্য তৈরি হয়। অর্থনৈতিক পরিকল্পনা, সমস্ত আয় ও ব্যয়ের যে রূপরেখা, অর্থাৎ একটা নীল নকশা 1 বছরের জন্য তৈরি হয়। এই যে কর কোথা থেকে আসে? জিএসটি থেকে, আমাদের ভ্যাট থেকে, এক্সাইজ ডিউটিস, রোড ডেভেলপমেন্ট সেস, মোটর ভেহিকল ট্যাক্স, স্ট্যাম্পস এন্ড রেজিস্ট্রেশন, প্রভিশনাল ট্যাক্স, ইলেকট্রিসিটি ডিউটি এবং ল্যান্ড রেভিনিউ। আপনাদের কাছে আছে এতে করে আমরা দেখেছি যে 2023-24 যেটা রিভাইজ বাজেট, যেটা এখন বাজেট এস্টিমেট আমরা দিয়েছি, সেটাও আবার পরবর্তী সময়ে এটা রিভাইজ বাজেট। সেই অনুযায়ী দেখা গেল আমাদের এবার, যেটা আমি বললাম, যে 3748.00 করোড়। আমাদের যে নিজস্ব কর যেটা আমরা পাই, তাছাড়াও অনুমিত অকরও আছে রাজস্ব, সেটা প্রায় 475 কোটি টাকা। এইটা কোথা থেকে আসে? প্রাকৃতিক গ্যাসের রয়্যালটি, টিএসআর মোতায়েন, যারা ডেভেলপমেন্ট চাই আমরা বাইরে অনেক জায়গায় টিএসআরকে পাঠিয়ে দিই, সুদ, বনজ সম্পদের বিক্রয় থেকে প্রাপ্তি, তার লাভাংশ, এর থেকে এই যে অকর রাজস্ব সেটা আসে, সেটা আমাদের 400 কথা বলতে হবে। শান্তন টিভি। রাজ্য সরকারের অধীন গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মরত কর্মচারী যারা অন্য কোনো সরকারি বীমা প্রকল্পের অন্তর্ভুক্ত নয় এবং যারা মেডিকেল অ্যালাউন্স সারেন্ডার করবেন, সেই সকল কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে। তবে এখনো পর্যন্ত মেডিকেল অ্যালাউন্স সারেন্ডারের বিষয়ে কোনো সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়নি। 2023-24 অর্থ বছরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023-এর জন্য 59 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার বিধানসভা বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কর্মচারীদের এবং তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত চাহিদা সুরক্ষার স্বার্থে সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান্সার প্রকল্প রাজ্যে চালু রয়েছে। উত্তরচ্ছ সম্প্রতি রাজ্যে 15 ফেব্রুয়ারি 2024 চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা
তো রাজ্য সরকারের কুচি এবং কুচি পদে যারা কর্মচারীরা আছেন তারা যারা অন্য কোনো সরকারি বিমা প্রকল্পে অন্তর্ভুক্ত নন এবং যারা মেডিকেল অ্যালাউন্স সাইকার করবেন সেই সমস্ত কর্মচারীদের এবং ওনাদের পরিবারের সদস্যদের CMJAY 2023 প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। বিপ্লবকে ভালো লাগলে ভোট দিন। আগামী দিনে নরেন্দ্র মোদীর হাতকে আরো শক্ত করুন। প্রদেশ বিজেপি কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথাই বললেন লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ত্রিপুরার রাজ্য ছোট হতে পারে, কিন্তু এ রাজ্যের মানুষ সবসময় ব্যতিক্রমী কিছু করে। 2015 সালে যখন রাজ্যে এসেছিলাম তখন আমারও কোনো পরিচয় ছিল না। আজ এ রাজ্যের মানুষের জন্য আমাকে দুনিয়া চেনে। তাই ত্রিপুরার মানুষকে মৃত্যু পর্যন্ত ভুলব না, একথা বললেন লোকসভা নির্বাচনের পশ্চিম আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রদেশ বিজেপি কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, কমিউনিস্ট ও কংগ্রেস সহ বিভিন্ন দল রাজনীতিতে বিরোধী দল হিসেবে থাকতেই পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে 2018 সালে মানুষ ভোট প্রদান করেছিল বলেই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পরিসংখ্যানে বলে কমিউনিস্টদের বড় অংশ নেতৃত্ব ও কর্মী সমর্থক অনেকেই সেদিন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে প্রতিষ্ঠিত করেছিল। তারপর 3 থেকে 3.5 বছর যতদিনই মুখ্যমন্ত্রী ছিলাম ততদিনই চেয়েছেন মানুষ যাতে তাকে চেনে। এর জন্য ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু কিছু কাজ বাকি ছিল। সে কাজগুলো সম্পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ করে দিয়েছেন। সে কাজগুলি করার চেষ্টা করবেন। আর বলেন, ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে শূন্য নিয়ে এসেছিলাম। তখন সাংবাদিকরা ছিল শক্তি, তারা সাথে ছিল এবং সমর্থন করেছিলেন কিছু কমিউনিস্ট নেতৃত্ব ও কর্মী সমর্থকরা, যার জন্য রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার পুরো টিমের কাজের প্রশংসা করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গোটা দেশ এবং বিশ্ব বলছে আগামী দিনে তৃতীয়বারের মতো মোদীর নেতৃত্বাধীন সরকার গঠিত হবে। নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য রাজ্যবাসীকে পদ্ম ফুলে ভোট দেওয়ার আহ্বান জানান। সর্বশেষ তিনি বলেন, ষড়যন্ত্র করে তিনি কোনো কাজ করেন না, তাই রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখেন, বিপ্লবকে ভালো লাগলে ভোট দিন। আগামী দিনে নরেন্দ্র মোদীর হাতকে আরো শক্ত করুন। সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ, কারণ কি 2016, 17, 15 এই যে সালগুলি ছিল 18 পর্যন্ত, আর তারপরও আমাকে বড় একটা সাপোর্ট, যেটা আমার স্ট্রেংথ ছিল, এটা ত্রিপুরা সাংবাদিক আছে। আমি কারোর কাছে কোনো কিছু চাইও না, দিতেও পারিনি, আমার কাছে কিছু ছিলই না, শূন্য নিয়ে এসেছিলাম। কিন্তু তার পরবর্তী সময় সমস্ত বন্ধুরা একসঙ্গে সাথী হয়ে ঐতিহাসিক পরিবর্তন করেছে। আর আমি আশা করি এই 2024 নির্বাচনে আপনাদের মাধ্যমে আমি আপিল করি, এখনো যারা কংগ্রেস CPM এর সঙ্গে সাপোর্টার হয়েছে, আমি আপনাদেরই ছেলে, আমার কাছে আসুন, মোদির সঙ্গে চলুন। ত্রিপুরার ডেভেলপমেন্টের মাপকাঠি মোদির কাছে আছে। আমি মোদিজিকে কাছে থেকে দেখি, কাছে থেকে চিনি, আমি ত্রিপুরাকে ভালোবাসি। আপনারাও বারবার জিতিয়েছেন, 2 বার ভারতীয় জনতা পার্টি সরকার করেছেন। আগামী লোকসভা ইলেকশনে আমি বিশ্বাসের সঙ্গে ত্রিপুরাশীর মায়ের পূর্ণভূমিতে বলতে পারি, নরেন্দ্র ভাই মোদীকে ভারতবর্ষের মানুষ ত্যাগ করে রেখেছে। ভারতবর্ষের মানুষ, পুরো দুনিয়ার মানুষ ত্যাগ করে রেখেছে যে মোদী 3রি বার আবার ভারতের প্রধানমন্ত্রী হবেন। আমি আবারও আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সময় আপনাদেরকে বসে থাকতে হয়েছে, এয়ারপোর্ট থেকে আসার সময় আমার দেরি হয়েছে রাস্তাতে। আমি কৃতজ্ঞ সারা ত্রিপুরার মানুষের প্রতি, পার্টির কার্যকর্তার প্রতি, যে এখনো আমাকে যতটা আপনারা 2015, 16, 17, 18, 19, 20 লাগাতার যতটা ভালোবাসা দিয়েছেন, আজও ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি, আগামী দিনগুলিতে পাবো। আর আমি আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব। মানুষ ভুল ত্রুটি আমি করতেই পারি, কিন্তু ষড়যন্ত্র করে আমি কোনোদিন কোনো ভুল ত্রুটি করি না, আর ষড়যন্ত্র কোনো কাজ করি না, আগামী দিনগুলো করব না। আমি সবার কাছে আপিল করি আপনাদের মাধ্যমে, আগামী নির্বাচনে মোদির হাত শক্ত করার জন্য আমি প্রার্থী আছি। যদি ভালো লাগে তো আপনার ছেলেকে, আপনার ভাইকে, আর আপনার সহযোগীকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপিল করব। ধন্যবাদ।
আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন দুপুরে তিনি রাজ্যে ফিরেন। তাঁকে রাজ্যে স্বাগত জানাতে দলীয় কর্মীদের ব্যাপক উচ্ছ্বাস ছিল আগরতলা এমবিবি বিমানবন্দরে। পরে একটি বাইক মিছিল করে বিমানবন্দর থেকে বিপ্লব কুমার দেবকে নিয়ে আসে কর্মী সমর্থকরা, সাথে চলে স্লোগান। শান্তন টিভি। সোমবার মধ্যরাতে চুরি যাওয়া আরও 3টি বাইক উদ্ধার করল মধুপুর থানার পুলিশ। মোবাইল ডিউটি চলাকালীন অবস্থায় মধুপুর থানার পুলিশ মাগন সর্দার পাড়ায় একটি গলিতে গাড়ি নিয়ে প্রবেশ করে। সেখানে একটি বাইক দাঁড় করানো অবস্থায় দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ তখন সেই জায়গাটিতে তল্লাশি চালিয়ে গভীর জঙ্গল থেকে আরও 2টি বাইক উদ্ধার করে। একটা বাইক রাস্তার সাইডেই জঙ্গলের মধ্যে স্ট্যান্ড করে রাখতে দেখি। তখন আমরা এটার একটু যাচাই করি যে মালিক আছে কি না, কে আছে কি আসে বিষয় খোঁজাখুঁজি করি। তখন খোঁজাখুঁজি করে আমরা ওই এলাকায় কেউকে পাইনি। তখন আমাদের একটু সন্দেহ হয়। এরপরে আমরা ওই এলাকারই গভীর জঙ্গলে আরও তল্লাশি আরম্ভ করি। তল্লাশির সময় আমরা ওই জায়গা থেকে একটু দূরে জঙ্গলের মধ্যে আরও 2টা বাইক পাই। স্যার, রাত আনুমানিক কয়টা নাগাদ হবে? রাতে এটা প্রায় ভোর হয়ে গেছে, 4টা সাড়ে 4টা নাগাদ হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার ডক্টর বিনয় জর্জ মঙ্গলবার সাব্রু মহকুমা ফেনী নদীর ওপরে মৈত্রী সেতু সংলগ্ন দুদেশের নির্মীয়মান স্থল বন্দরের কাজকর্ম খতিয়ে দেখেন। তিনি খোঁজ খবর নেন এই দুদেশের নির্মীয়মান হলে বন্দরের কাজকর্মের অগ্রগতির বিষয়ে। মঙ্গলবার দুপুরে সাব্রু মহকুমার ফেনী নদীর উপরে গড়ে ওঠা মৈত্রী সেতু সংলগ্ন ভারত বাংলাদেশের নির্মীয়মান ইন্টিগ্রেটেড চেকপোস্টের কাজকর্ম খতিয়ে দেখতে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার ডক্টর বিনয় জর্জ। দুদেশের নির্মীয়মান ইন্টিগ্রেটেড চেকপোস্টের কাজকর্মের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। সঙ্গে ছিলেন বাংলাদেশের ল্যান্ড পোর্ট অথরিটির আধিকারিক জাহাঙ্গীর কবির, ত্রিপুরা ল্যান্ড পোর্ট অথরিটির আধিকারিক দেবাশিস নন্দী, বিএসএফ এর 96 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অভিমন্যু ঝা। মৈত্রী সেতুর ওপর ভারত বাংলা সীমান্তের লাইনে বাংলাদেশকে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার ডক্টর বিনয় জর্জ সহ ভারত বাংলাদেশের ল্যান্ড পোর্ট অথরিটির আধিকারিক এবং ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রতিনিধিরা দুদেশের ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের কাজ নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত তথ্য তুলে ধরেন ত্রিপুরা ল্যান্ড পোর্ট অথরিটির আধিকারিক দেবাশিস নন্দী। আজকে এই সাবরুমের মৈত্রী সেতুর উপর যে জিরো লাইনে আমরা ইন্ডিয়ান হাইকমিশন ঢাকায় নিযুক্ত আমাদের ভারতীয় হাইকমিশন যে আছে তার যিনি ডেপুটি হাইকমিশনার আছেন উনি এইদিকে বাংলাদেশ সাইডে রামগড়ে সাইডে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার আছে তা সরজমিনে দেখার জন্য এসেছিলেন। এসে কারণ এটা আমরা অনেক দিন ধরেই প্রতীক্ষায় আছি যে এই দিক দিয়ে কি কবে যাত্রী পারাপার বা মালামাল পারাপার হবে সেটার অপেক্ষায়। তো তার জন্য বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি ওপারে রামগড় সাইডে এই মৈত্রী সেতুর পাশেই ওনারা একটা টেম্পোরারি প্যাসেঞ্জার টার্মিনাল তৈরি করেছেন। তো সেটা উনি পরিদর্শন করলেন এবং আজকে জিরো লাইনে ব্রিজের ওপরে আমাদের সাথে একটা সৌজন্য সাক্ষাৎকারে আমরা মিলিত হই এবং আমাদের সবার মধ্যে একটা সৌজন্যমূলক আলোচনা এবং এটা শুধুমাত্র মৈত্রী সেতু সংলগ্ন দুদেশের ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণের কাজ পুরোপুরি শেষ হয়ে গেল। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে বলেই ধারণা করা হচ্ছে, আর এতে করে উপকৃত হবেন দুদেশেরই সাধারণ নাগরিক। শান্তন টিভি। একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 2 জন হেল্পার নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি অশান্ত হয়ে উঠল উত্তর জেলার কালাছড়া ব্লকের কদমতলা বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, সরকারি নিয়োগপত্র হাতে নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার হিসেবে চাকরির জন্য যাওয়া রেহানা বেগমকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। শেষ পর্যন্ত মামলা গড়ায় থানায়। উত্তর জেলার কালাছড়া ব্লকের কদমতলা চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতাধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা রেহানা বেগম
প্রায় 2.5 বছর আগে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার পদে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলেন। গত 22শে ফেব্রুয়ারি রেহানা বেগমের কাছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার পদে চাকরির জন্য সরকারিভাবে নিয়োগপত্র আসে। নিয়োগপত্র নিয়ে তিনি চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের আধিকারিকের সঙ্গে দেখা করেন। চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের আধিকারিক রেহানা বেগমকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার হিসেবে কাজে যোগ দেওয়ার জন্য বলেন। চলতি মাসের শুরুর দিকে সরকারি নিয়োগপত্র হাতে নিয়ে রেহানা বেগম বিষ্ণুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার পদে চাকরির জন্য যোগ দিতে গেলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে, এমনটাই অভিযোগ করেন তিনি। 2 বছর আগে ইন্টারভিউ দিছি, অঙ্গনওয়াড়ি হেল্পার ইন্টারভিউ দিছি। আজকে গত 22 তারিখ আইসে ইন্টারভিউ অফারটা আইসে আর কি। আমার পরে আমি সিডিপি অফিসে গিয়ে জয়েনিং করছি, 1 তারিখ গিয়ে জয়েনিং করছি। এরপরে সিডিপি অফিস থেকে জানাইছে 2 তারিখে স্কুল করতাম। স্কুল করাত আইসি, এখন তারা আমারে স্কুলে ঢুকতে দিছে না। দরজার মধ্যে আসলো সব আসলো, পাবলিক সব আসলো, তারা আমার ঢুকতে দিছে না। টেলাইয়া ফালাই দিছে। এরপরে স্কুলের এখান থেকে লামাইয়া ফালাই দিছে, টেলাই নিয়ে ফালা রাখি, স্কুলে ঢুকতে দেন না। খরিতা আপনার হেল্পার মানে না বলে তার আর হেল্পার আছে। ওই বিষয়টা আপনি জানাইছেন নি সুপারভাইজার বা? জানাইছি আমরা। তারা কি কইছে? তারা কইছে আমরা আইনের আওতা লইতাম। এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা পদাধিকারী জানিয়েছেন, বিষ্ণুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আগে থেকেই একজন হেল্পার নিয়োগ করা ছিল। এবারে একই পদে চাকরির জন্য আরো একজনকে সরকারি নিয়োগপত্র কিভাবে দেওয়া হলো তা নিয়ে তিনি সংশয়ে রয়েছেন। তো কি হয়েছে আমি নিজেও হইতে না, নতুন হেল্পারটা আজকে 5-7 বছর থেকে এই হেল্পারের কাজ করতেছে, পুরানো যে হেল্পার আছে। তো হঠাৎ করে পরশু দিন শনিবার দিন আইসে নতুন তারা হইতেছে, নতুন হেল্পার জয়েনিং হয়েছে। তো পিয়ারা বেগম লস্কর তাই না আইসে, নতুন যে কইছে নিয়োগ হয়েছে। তো আমার হচ্ছে কোনো কাগজ আমি তারা কোনো প্রুফ ছাড়া আমি তারা স্কুলে ঢুকতে দেওয়ার কথা নাই আমার, কারণ যেহেতু আমার অফিস থেকে কোনো আমার জানাইছে না বা আমার কেউ ইনফরমেশন দিচ্ছে না যে নতুন হেল্পার হয়েছে। তারা তো হয়েছে ফোন করে, শুধু ফোন করে হয় এটা আমি হয়েছি না করে হয়েছে, আমার কাগজ লাগবো, আমার যাই হোক আমার কাগজ ছাড়া কোনো প্রুফ নাই আমার কাছে। এদিকে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের আধিকারিক জানিয়েছেন, সরকারি পদ্ধতি মেনে এই নিয়োগপত্র দেওয়া হয়েছে রেহানা বেগমকে। তাকে বিষ্ণুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এ ধরনের কোনো খবর তিনি পাননি। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তিনি অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন। নির্দিষ্ট আকারে আমার কাছে কোনো কিছু লিখিত আসেনি, এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অথবা যে কোনো লেভেল থেকে যদি কোনো লিখিত আসে অবশ্যই আমি সেটা তদন্ত করে দেখব এবং প্রয়োজনীয় পদক্ষেপ আমি নেব। রুজু হয়েছে ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে সেক্টর সুপারভাইজার যিনি আছেন ওনাকে আমি তলব করেছিলাম, এবং উনি যা বললেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটাতে কোনো কিছুই হয়নি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা খোলা আছে, সার্ভিস চলছে। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেহানা বেগম অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন থানায়। তিনি লিখিতভাবে বিষয়টি অবগত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এবারে প্রশ্ন হচ্ছে, রেহানা বেগমকে যদি সরকারিভাবে নিয়োগপত্র দেওয়া হয়ে থাকে তাহলে বিষ্ণুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার পদে এতদিন পর্যন্ত সরকারি কোনো নিয়োগপত্র ছাড়াই কি কাজ চলছে? পুরো বিষয়টাই এখন তদন্ত সাপেক্ষ। শান্তন টিভি। গুণধর ছাত্রের অশ্রাব্য গালাগাল শুনে শেষ পর্যন্ত থানায় মামলা দায়ের করতে বাধ্য হলেন অধ্যক্ষ। ঘটনা কৈলাসহর মহকুমার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে। গুণধর এই ছাত্রের নাম কিষান দেবনাথ। কৈলাসহর মহকুমার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে কলা বিভাগের 5ম সেমিস্টারের পরীক্ষা চলছে। অভিযোগ, পরীক্ষা চলাকালীন সময়ে কিষান দেবনাথ নামের এক গুণধর ছাত্র মোবাইলের সাহায্য নিয়ে খাতায় কিছু লিখছিল। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা অধ্যাপক অধ্যাপিকারা বিষয়টি দেখে ফেলে। অধ্যাপক অধ্যাপিকারা কিষান দেবনাথকে অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ার জন্য বাধা দেন। কিষান দেবনাথের মোবাইলটি ছিনিয়ে নিয়ে অফিস কক্ষে রেখে দেন অধ্যাপক অধ্যাপিকা। ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা কিষান দেবনাথকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করেননি, বরং গুণধর এই ছাত্রকে বলা হয় পরীক্ষা শেষ হলে অফিস কক্ষ থেকে মোবাইলটি নিয়ে যাওয়ার জন্য। যথারীতি পরীক্ষা শেষ হওয়ার পর অফিস কক্ষে গিয়ে কিষান দেবনাথ নামের এই গুণধর ছাত্র মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য অধ্যাপক অধ্যাপিকাদের অশ্রাব্য ভাষায় গালাগাল দিতে শুরু করে। বিশ্রী ভাষায় গালাগাল শুনে নিজের কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডাক্তার পিরাকি পাল। গুণধর ছাত্র কিষান দেবনাথের বিশ্রী ভাষায় গালাগালির শিকার হন অধ্যক্ষ।
ঘটনা এখানেই শেষ নয়। সন্ধ্যায় অধ্যক্ষ ডাক্তার পিনাকি পাল রাস্তা দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত এই গুণধর ছাত্র কৃষাণ দেবনাথ এবং তৃতীয় সেমিস্টারের ছাত্র অভিজিৎ সরকার সহ তাদের বখাটে সাঙ্গপাঙ্গরা মানসিকভাবে আঘাত করেন অধ্যক্ষ ডাক্তার পিনাকি পালকে। কাগজপত্র আনসার স্ক্রিপ্টগুলো কনফিডেন্সিয়াল কাজগুলো করা হচ্ছিল। তখন ছেলেটিকে বলা হলো যে কিছুক্ষণ পরে এসে আমাদের কাজকর্মগুলো গুটিয়ে নিই, তারপর তুমি মোবাইল পাবে। এরপর কি হলো, সঙ্গে সঙ্গে দুটো ছেলে, একটি হলো গিয়ে গতদিনের পরীক্ষার্থী, ওর নাম হচ্ছে গিয়ে কৃষাণ দেবনাথ, আর আরেকটি ছিল সে গতদিনের পরীক্ষার্থী না, সে থার্ড সেমিস্টারের আউটড্রেসে ছিল, ওর নাম হলো গিয়ে অভিজিৎ সরকার। এই দুটো ছেলে দুমদাম করে ওই কনফিডেন্সিয়াল রুমে ঢুকে গেছে। ঢুকে ওই মোবাইলের ইস্যুটাকে সে হাতিয়ার করে মাস্টারমশাইকে, যিনি চার্জে ছিলেন এক্সামিনেশন কনভেনার, উনাকে যথেচ্ছভাবে অশ্রাব্য গালিগালাজ শুরু করে চলে গেছে। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ল রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে। 20 জন অধ্যাপক অধ্যাপিকা একসঙ্গে স্বাক্ষর করে কৃষাণ দেবনাথ ও অভিজিৎ সরকার নামে দুই গুণধর ছাত্রের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে কলেজ কর্তৃপক্ষ। এই দুই গুণধর ছাত্রের কারণে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের স্বচ্ছ ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। এবারে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। শান্তন টিভি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারে 10 বছরে দেশে মহিলারা সুরক্ষিত নয়। প্রতিবাদে আন্দোলনে নামবে মহিলা কংগ্রেস, ঘোষণা দিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের 10 বছরে দেশের মহিলারা সুরক্ষিত নয়। দেশে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। 5 বছরের শিশু কন্যা থেকে 80 বছরের মহিলা পর্যন্ত এই ধর্ষণের শিকার হচ্ছে। গত 2 বছরে 4 শতাধিক মেয়ের সঙ্গে ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে 140 জন নাবালিকার সাথে এই ধরনের পাশবিক লালসার শিকারের ঘটনা সংঘটিত হয়েছে। 365টি যৌন হেনস্থার ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার রাজ্য সফরে এসে প্রদেশ কংগ্রেস ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারকে এইভাবেই কাঠ গড়ায় দাঁড় করালেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী অলকা লাম্বা। তিনি বলেন, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে তিনি প্রদেশ মহিলা কংগ্রেসের সাথে বৈঠক করবেন, কারণ এর বাইরে নেই ত্রিপুরা রাজ্য। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, আগামী বুধবার আগরতলা টাউন হলে এক কর্মসূচি আয়োজন করা হয়েছে, কারণ রাজ্যে নারীর অধিকার দিন দিন হারিয়ে যাচ্ছে। নারীদের উপর অত্যাচার, অন্যায়, বঞ্চনা বেড়ে চলেছে। বিশেষ করে বর্তমান সরকার প্রতিশ্রুতি খেলাপ করেছে। সরকারের এই ব্যর্থতার জন্য লাগাতার কর্মসূচি হাতে নেওয়ার কথা ভাবছে কংগ্রেস। আগামী দিনে নারীদের ন্যায় প্রতিষ্ঠা করা হবে বলে আশা ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। त्रिपुरा में अगर आप बात करें तो नॉर्थ ईस्ट स्टेट के अंदर नंबर 1 अपराध में महिलाओं के प्रति अगर कोई राज्य है तो वो त्रिपुरा खड़ा हुआ है। हम भाजपा की डबल इंजन की सरकार, मुख्यमंत्री, प्रधानमंत्री, महिला बाल विकास मंत्री से सवाल करते हैं कि आपकी डबल इंजन की सरकारों में अपराध बेटियों के प्रति बढ़ क्यों रहा है? क्या हम अपराधों का संरक्षण कर रहे हैं? क्या सच ये नहीं कि अपराधी सत्ता का भागीदारी है? मणिपुर से भारत जोड़ो यात्रा शुरू होती है, वही मणिपुर जो आज भी चल रहा है। प्रधानमंत्री जी वहां नहीं जाकर रोड शो करते, वहां आदिवासी बेटियों के साथ सामूहिक बलात्कार होता है, कार्रवाई नहीं होती, कोर्ट के आदेश पर कार्रवाई होती। अगर हम वहां से आगे बढ़े तो आपके गुजरात में बिल्किस बानो के सामूहिक बलात्कारियों को रिहा करने का काम भाजपा की डबल इंजन की सरकार करती है। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ সহ অন্যান্যরা। শান্তন টিভি। মামলা তোলার জন্য মৃতার পিতাকে মারধর করল অভিযুক্ত। ঘটনা রাজধানীর বর্দোয়ালি বাঁশ বাজারে। প্রতিবাদে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাতে মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় গেলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি জানান, গত অক্টোবর মাসে শুদ্ধিকরণের জন্য অরুণ হালদার নামে এক ব্যক্তির দ্বারা সাবরুম কলা ছাড়ায় পাঠানো হয়েছিল রাজধানীর জয়নগর এলাকার 9ম শ্রেণীর ছাত্রী দীপশ্রী দাসকে। কিন্তু সেখানে গিয়ে অভিযুক্ত বিপ্লব সেনের নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে 9ম শ্রেণীর এই ছাত্রী। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল 9ম শ্রেণীর দীপশ্রীর।
তারপর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে সারা রাজ্যের বিভিন্ন থানায় মামলা করা হয়েছিল শুদ্ধিকরণের পরিচালক বিপ্লব সেনের বিরুদ্ধে। যথারীতি মামলা করার পর সোমবার রাতে বটতলী বাঁশবাজারে সেই অরুণ হালদার সহ তার সাঙ্গপাঙ্গদের দ্বারা আক্রান্ত হয়েছেন দীপশ্রীর পিতা এবং অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয় মূল মাস্টারমাইন্ড অরুণ হালদার বলে অভিযোগ। বর্তমানে দীপশ্রী পিতা সহ গোটা পরিবার আতঙ্কে ভুগছে, তাই তাদের নিরাপত্তার জন্য পশ্চিম আগরতলা থানার পুলিশের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ওসি জানিয়েছেন ইতিমধ্যে পুলিশকে জয়নগর স্থিত বাড়িতে পাঠানো হবে, তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়া হবে। অভিযুক্তদের বিরুদ্ধে যাতে কঠোর শাস্তি ব্যবস্থা করে তার জন্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে বলে জানান প্রতিনিধি দল। প্রতিনিধি দলে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, কৃষ্ণ রক্ষিত সহ অন্যান্য নারী নেত্রী। যে সবাই জানে যে গত অক্টোবর মাসে দীপশ্রী দাস নবম শ্রেণীর ছাত্রী জয়নগরে থাকে, তাকে শুদ্ধিকরণের নামে সাবরুম কলাছড়াতে নেওয়া হয়েছিল এবং বিপ্লব সেনের ওখানে তাকে শুদ্ধিকরণের নামে অকথ্য নির্যাতন করার পর সে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময় তাকে রেফার করা হয়। ওখানে হাসপাতালে যাওয়ার পর শিলচরে তাকে শেষ সময় বলে দিয়েছে, ফিরে আসার সময় বাড়ি তখন সে মারা যায়। এটা জানেন আপনারা সবাই। এই বিষয়ে আমরা থানাতে কথা বলেছি, ডিজি সাহেবের সঙ্গে কথা বলেছি। আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এই ঘটনা নিয়ে গোটা রাজ্যের মানুষের সামনে বিষয়টা তুলে ধরেছি এবং প্রতিটি থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মহকুমাগুলির। লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুরে যান। 100 বিশাল বাইক র্যালির মাধ্যমে ওনাকে উদয়পুর রাজধ্বজনগর নিজ বাড়িতে নিয়ে যান দলের কর্মী সমর্থকরা। সেখানে ওনার বাবা হিরোধন দেবের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে আশীর্বাদ নেন। সেখানে আসার পর উদয়পুরের মানুষ তাকে স্বাগত জানান। সেখান থেকে তিনি মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে যান। ব্যক্তিত্ব তৈরি করেছে ও শূন্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করার ইতিহাস ত্রিপুরার মানুষই তৈরি করেছে। জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে 2015 থেকে 2018 পর্যন্ত কঠিন পরিশ্রম করে প্রথম ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে যখন আসে তখন কেউ বিশ্বাস ছিল না যে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার হতে পারে। তা আমি আশা করি 4 বছর 2 মাস আমি মুখ্যমন্ত্রীনাতে কাজ করেছি। মানুষ কাজের মূল্যায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সারা ভারতবর্ষ ব্যাপী যে কাজ করেছেন তার মূল্যায়ন করবেন। আর আমি সবসময় ত্রিপুরাবাসী আদর। রাতের আধারে নতুন বাজার থানাধীন ধন্যাবাড়ি এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে 2 জন বাংলাদেশি ও অটো সহ 2 জন ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয় নতুন বাজার থানার পুলিশ। অনুপ্রবেশকারীদের মধ্যে একজন শিশু, একজন মহিলা ও পুরুষ ছিল। এছাড়া ভারতে অনুপ্রবেশ করার ক্ষেত্রে সহযোগিতাকারীর পাশাপাশি একটি অটো গাড়ি সহ 2 জনকে আটক করা হয়। নতুন বাজার থানার পুলিশ আধিকারিক সুবিমল বর্মনের নেতৃত্বে অভিযানটি করা হয়। নতুন বাজার থানার পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসা শিশু সহ 2 জন বাংলাদেশির কাছ থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি 20,000 টাকা ও ভারতীয় 5,000 টাকা। নতুন বাজার থানার পুলিশ সহ অমরপুর পুলিশের আধিকারিক গোটা ঘটনাটিকে নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানান। টাকা পেয়েছে, ইন্ডিয়ান টাকা পেয়েছে, আর বাংলা টাকা পেয়েছে, আর কিছু পাইনি। বাংলাটা 2,000 টাকা, ইন্ডিয়ান 5,000 টাকা। দাতা বান্ধব করে বিনা পাসপোর্ট আছে, বিনা পাসপোর্ট আছে। ওরা ভ্রমণ দিলে হয়ে আসে দিনেও উঠে আসে করছে। এই যে সাহায্য করছে বলতে কেউ তো সাহায্য করে, ওদিকে থেকে সাহায্য করে যারা করছে তারা দিয়ে দিছে। আর এদিকে থেকে আসার মধ্যে আমার তারা এই বাইরের লগে আমার সাক্ষাৎ হয়ে আসা। মঙ্গলবার সাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সাবরুম মহকুমা প্রশাসন ও রাজ্য সরকারের ক্ষুদ্র সঞ্চয় অধিদপ্তরের সহযোগিতায় হয় এই কর্মশালা। পোস্ট অফিসের সঙ্গে যুক্ত এজেন্ট PM ফ্ল্যাগশিপ
স্কিম, ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে অনলাইন প্রতারণার বহু বিষয় নিয়ে আলোচনা করেন সাবরুম মহকুমার মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন এর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দেন পোস্ট অফিসের এজেন্টদের। যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এগুলি ছোট সঞ্চয় প্রকল্প। এগুলোর মধ্যে যদি পাবলিক বিনিয়োগ করে তাহলে আমরা যেমন বিভিন্ন চিটফান্ডের আওতায় আসে না আমাদের লোকজন, তো সেজন্য এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পাশাপাশি যেমন সাইবার ক্রাইম আজকের দিনে একটা বিশেষ সমস্যা, এই সমস্যা থেকে মুক্তির লক্ষ্যে যদি আমাদের যারা পোস্ট অফিসের সাথে চুরাইবাড়ি থানার পুলিশের তৎপরতায় আটক এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবক। এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবকের নাম পলাশ মিয়া। চুরাইবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমরেশ দাস জানিয়েছেন, উত্তর জেলা চুরাইবাড়ি থানার অন্তর্গত লক্ষ্মীনগরী গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের খেরেংজুড়ি শিমলটিলা এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ মিনা বেগমের বাড়ি থেকে পলাশ মিয়া নামের এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের যুবককে আটক করে। পলাশ মিয়াকে আশ্রয় দেওয়ার জন্য পুলিশ মিনা বেগমের বিরুদ্ধেও একটি মামলা নথিভুক্ত করেছে। ধৃত পলাশ মিয়ার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কোলাউড়া উপজেলার ভাটগাঁও গ্রামে। অবৈধভাবে অনুপ্রবেশ করে পলাশ মিয়া শিমুলটিলা এলাকার মিনা বেগমের মেয়ে রাশমিনা বেগমকে বিয়ে করে বসবাস করছিল। যে পলাশ মিয়া নামে একটা লোক অবৈধভাবে এখানে খেরেনজুরি শিমুলতলাতে একটা বাড়িতে বসবাস করছে এবং সে কোনো একটা ক্রেশারে কাজ করছে দীর্ঘদিন ধরে। এই খবরটা পাওয়ার পরে আমরা অফিসার আর স্টাফ চুরাইবাড়ি থানা এরা ওই খোঁজ করে ওই বাড়িতে যায়। একটা বাড়িতে মিনা বেগমের বাড়িতে যায়, গিয়ে তৎক্ষণাৎ মিনা বেগমকে পাওয়া যায়নি বাড়িতে। তো পলাশ মিয়া নামে একটা লোককে ওই বাড়িতে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ওই অফিসার থানার অফিসার জানতে পারে যে পলাশ মিয়া তার বয়স হচ্ছে গিয়ে 26 বছর, বাবার নাম পটু মিয়া, বাড়ি হচ্ছে ভাতগাঁও মৌলভীবাজার। মঙ্গলবার বিধানসভা অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের 5% ডিএ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই 5% মহার্ঘ বৃদ্ধি করার জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা অভিনন্দন জানানো হয়। সামনে কয়েকটা বিষয় আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। রাজ্য সরকার কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন। অনেকদিনই আপনারা জিজ্ঞাসা করেছেন সাংবাদিক সম্মেলনে, আমাদের সরকার এবার মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন, 5% মহার্ঘ ভাতা। আমরা আমাদের যে দলের যে নীতি আদর্শ, আমরা তার উপর ভিত্তি করে আমাদের সরকার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তগুলি নিয়ে থাকে। সরকার আসার পর থেকে বিভিন্ন পর্যায়ে মহার্ঘ ভাতার ঘোষণা দেওয়া হয়েছে। কর্মচারীদের স্বার্থ রক্ষার বিষয়টি যেমন সুনিশ্চিত করা হয়েছে, তেমনি অন্যান্য অংশের মানুষের কি অবস্থা তাও দেখা, যুবকদের কি অবস্থা তাও বিবেচনায় রাখা হয়। ইতিপূর্বে যে সরকার ছিল সে সরকারগুলি এইভাবে সমগ্র অংশের উন্নয়নের কথা চিন্তা করত না। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।